আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। নাবিলা রহমান। প্রথমে জানিয়ে দিচ্ছি ইউসিবি সংবাদ শিরোনাম। সেহবাগ কোহলির শতকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ভারতের রানের পাহাড়, ৩৭১ রানের টার্গেটে ব্যাট করছে স্বাগতিকরা। এবারের বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান বীরেন্দ্র সেহবাগ, অভিষেকে শতক হাঁকালেন বিরাট কোহলি। উদ্বোধনী ম্যাচকে ঘিরে জনারণ্য মিরপুর, উৎসবের আমেজ নির্বিঘ্ন করতে স্টেডিয়াম এলাকায় কড়া নিরাপত্তা। কুমিল্লা ও যশোরে ট্রেন বাস সংঘর্ষে নিহত অন্তত 12 জন। সারা দেশে প্রায় 1,500 অবৈধ লেভেল ক্রসিং, প্রতি মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা রেলওয়ের মহাপরিচালকের। এবং প্রশাসনে অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে সম্পূর্ণ রাজনৈতিক আমলাতন্ত্র গঠন করার পক্ষে অর্থমন্ত্রী। শুরুতেই পাওয়ার এনার্জি ড্রিঙ্কস বিশ্বকাপ প্রতিদিন। ভারতের বিপক্ষে 10ম বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে ৩৭১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। বিশাল টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে তামিম ইকবাল ও ইমরুল কায়েস দলের সংগ্রহে যোগ করেন ৫৬ রান। ইমরুলের বিদায়ে বিচ্ছিন্ন হয় ওপেনিং জুটি। এরপর জুনায়েদ সিদ্দিককে নিয়ে তামিম দলের স্কোরে যোগ করেন আরও ৭৩ রান। দলীয় ১২৯ রানে হরভজন সিং এর ঘূর্ণি বলে প্যাভিলিয়নে ফেরেন ৩৭ রানে থাকা জুনায়েদ। ধীরে ধীরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তামিম ও অধিনায়ক সাকিব আল হাসান। হার্ড হিটার তামিম তুলে নেন ক্যারিয়ারের ১৬50। দলকে ১৮৮ রানে রেখে মুনাফ প্যাটেলের বলে থামে ৭০ রান করা তামিমের ইনিংস। সাকিবের ব্যাট থেকে আসে ৫৫ রান। এটি তার অষ্টাদশ ওয়ানডে হাফ সেঞ্চুরি। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ উইকেটে ২৬৬ রান তুলেছে স্বাগতিকরা। এর আগে বীরেন্দ্র সেহবাগ আর বিরাট কোহলির সেঞ্চুরিতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়ে ভারত। সেহবাগের ১৭৫ আর কোহলির হার না মানা ১০০ রানে ৪ উইকেটে ৩৭০ রান তোলে ৮৩ বিশ্ব চ্যাম্পিয়নরা। পরাগ আরমানের রিপোর্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করা দলের জয়ের রেকর্ড খুব একটা ভালো নয়। দিন রাতের ম্যাচে আরও খারাপ। ১৬টির মধ্যে জয় মাত্র ৩টিতেই। এই পরিসংখ্যানই হয়তো টস জেতা সাকিবকে ফিল্ডিং নিতে উদ্বুদ্ধ করেছিল। সেই সুযোগে সেহবাগ তেন্ডুলকারের বিশ্বসেরা ব্যাট টাইগার বোলারদের বারবার আছড়ে ফেলে সীমানার বাইরে। জুটি ভাঙে দলীয় ৬৯ রানে মাস্টার ব্লাস্টার তেন্ডুলকারের রান আউটে। সচিনের বিদায়ে আরও চওড়া হয় সেহবাগের ব্যাট। গাম্ভীরকে সাথে নিয়ে ১২ ওভার ৩ বলে দলের স্কোরে যোগ করেন ৮৩। দলীয় ১৫২ রানে গাম্ভীর রিয়াদের শিকারে পরিণত হলে স্বস্তি নামে বাংলাদেশ শিবিরে। তার বিদায়ে বিশ্বকাপ অভিষেক বিরাট কোহলির। আর সেহবাগ বরাবরের মতোই মারমুখী। বাংলাদেশ বোলারদের হতাশা বাড়িয়ে চলতি বিশ্বকাপে তুলে নেন প্রথম সেঞ্চুরি। এক ছক্কার পাশে ৯৪ বলের এই সেঞ্চুরিতে ছিল ৯টি চার। বিশ্বকাপে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে বারমুডার বিপক্ষে পেয়েছিলেন সেহবাগ প্রথম সেঞ্চুরির দেখা। তৃতীয় উইকেটে বিরাট কোহলিকে সাথে নিয়ে সেহবাগ সমৃদ্ধ করতে থাকেন ভারতের রানের খাতা। যোগ করেন ২০৩ রান। ১৭৫ রান করে সাকিবের বলে উইকেট জমা দেন সেহবাগ। বিগ হিটার কোহলি মরা পিচে ফুটান সেঞ্চুরির ফুল। সাকিব বাহিনীকে বারবার মাঠের বাইরে পাঠিয়ে বিশ্বকাপ অভিষেকেই পেয়ে যান হার না মানা সেঞ্চুরির দেখা। ইনিংসের শেষ বলে ইউসুফ পাঠানের বিদায়ে ১৭০ রানে থামে ভারতের রানের চাকা। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। এবারে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেঞ্চুরি করেছেন ভারতীয় সহ অধিনায়ক বীরেন্দ্র সেহবাগ। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ঝোড়ো ব্যাটিংয়ে শতক আদায় করে নেন এই মারকুটে ওপেনার। আর বিশ্বকাপ অভিষেকে সেঞ্চুরির স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। বিস্তারিত হান্নান খানের রিপোর্টে। ম্যাচের প্রথম বল সীমানার বাইরে পাঠিয়ে বীরেন্দ্র সেহবাগ জানালেন দিনটি তার। শফিলের প্রথম ওভারে ১২ রান। প্রতিপক্ষ বাংলাদেশি বোলারদের কোন রকম পাত্তা না দিয়ে রাজ্জাকের বল মিড উইকেটের উপরে বাউন্ডারি হাঁকিয়ে ৪৫ বলে তুলে নেন ক্যারিয়ারের ৩৭তম ওয়ানডে হাফ সেঞ্চুরি। এরপরেও থেমে থাকেনি সেহবাগের ব্যাটিং তাণ্ডব।
প্রতিপক্ষ বোলারদের নাস্তানাবুদ করে উইকেটের চারিদিকে বাহারি স্ট্রোকে সাজাতে থাকেন স্বপ্নের ইনিংস। তাকে যোগ্য সঙ্গ দেন প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নামা বিরাট কোহলি। 33তম ওভারে 94 বল খেলে সেহবাগ সহজেই তুলে দেন এবারের বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি। 1400 of his career, his second in the World Cup, and this is the first of World Cup 2011. 9টি চার 1টি ছক্কায় বিশ্বকাপ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পান এই মারমুখী ওপেনার, আর ওয়ানডেতে এটি তার 14তম সেঞ্চুরি। সেঞ্চুরি তোলার পরও আগ্রাসী ব্যাটিং এর সামনে বিপর্যস্ত হয়ে পড়ে রুবেল, শফিউল, শাকিব, রাজ্জাকরা। বাংলাদেশের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলির গড়া সর্বোচ্চ 135 রানের রেকর্ডটিও পেরিয়ে যান সেহবাগ। তার ব্যাটিং এর উপর ভর করেই বিশাল স্কোর গড়ে ভারত। তবে অল্পের জন্য বিশ্বকাপের ডাবল সেঞ্চুরি হাতছাড়া হয়ে যায় এই মারমুখী ব্যাটসম্যানের। 175 রানে সাকিবের বলে বোল্ড হল ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ রান পান সেহবাগ, আর স্বাগতিক বাংলাদেশকে পড়তে হয় বিরাট এক চ্যালেঞ্জের মুখে। অন্য প্রান্তে বিরাট কোহলি 83 বলে বিশ্বকাপে অভিষেকে প্রথম সেঞ্চুরি করে অপরাজিত থাকেন। For Virat Kohli, second against Bangladesh. হান্নান খান, এটিএন বাংলা। দশম বিশ্বকাপ ক্রিকেটের প্রথম দিনেই ঘটে গেছে অনেক ঘটনা, যার কোনটি অবশ্য প্রথম ম্যাচেই হবার কথা, আবার কোনটি বিশেষভাবে স্মরণ করতে হবে প্রথম ঘটেছে বলে। আরো জানাচ্ছেন তাওসিয়া ইসলাম। Here in Mirpur, and in fact, প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করেছে বাংলাদেশ, আর তার প্রথম ম্যাচের ভেন্যু বাংলাদেশের হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। Shakib Al Hasan, the home team captain. এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে টস করতে মাঠে নামেন বাংলাদেশের সাকিব আল হাসান ও ভারতের মহেন্দ্র সিং ধোনি। প্রথম টস জয়ী অধিনায়ক বাংলাদেশের সাকিব। Oh, Shakib, what have you decided? দশম বিশ্বকাপের প্রথম বলটি করেন বাংলাদেশের শফিউল ইসলাম। তার বলটি খেলেছেন ভারতের বীরেন্দর সেহবাগ। আসরের প্রথম 4 মার আসে সেহবাগের ব্যাট থেকে। শফিউলের করা প্রথম বলটিকেই কভার দিয়ে সীমানা ছাড়া করেন তিনি। আসরের প্রথম 6 মারও আসে সেই সেহবাগের ব্যাট থেকেই। 15তম ওভারের প্রথম বলে রাজ্জাককে লং অন দিয়ে মাঠের বাইরে ছুঁড়ে মারেন তিনি। 2011 বিশ্বকাপের প্রথম ব্যাটসম্যান হিসেবে উইকেট হারান লিটল মাস্টার সচিন টেন্ডুলকার। 11 ওভারের পঞ্চম বলে সাকিবের থ্রোতে রান আউট হন সচিন। প্রথম উইকেট শিকারী বোলার বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ। 24তম ওভারের দ্বিতীয় বলে গৌতম গম্ভীরকে বোল্ড করে আসরের প্রথম উইকেট লাভ করেন রিয়াদ। আসরের প্রথম 50 ও সেঞ্চুরিটি ঝুড়িতে পড়েছেন ভারতের বীরেন্দর সেহবাগ। রিয়াদের করা 31তম ওভারের দ্বিতীয় বল মিড উইকেটে বাড়িয়ে সিঙ্গেল নিয়ে বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন এই ভারতীয়। 70 রানের পথে মাত্র 94 বল খেলেছেন এই বাঁহাতি। আর এবারের বিশ্বকাপে নিজের ডেবু ম্যাচে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির মাইল ফলকে পৌঁছান ভারতের বিরাট কোহলি। Internationals for Virat Kohli, second against Bangladesh. আসরের প্রথম 100 রানের পার্টনারশিপটিও গড়েছেন বীরেন্দর সেহবাগ ও বিরাট কোহলি। অনেকগুলো প্রথম দেখলেও এবারের আসর এখনো কোনো বোলারের 5টি উইকেট নেওয়া দেখেনি। তাওসিয়া ইসলাম, এটিএন বাংলা। বাংলাদেশ ভারত ম্যাচকে ঘিরে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ও তার আশেপাশে ছিল ক্রিকেট প্রেমীদের ভিড় আর উৎসবের আমেজ। টিকিট যারা পেয়েছেন তারা তো এসেছিলেনই, টিকিট যারা পাননি তারাও আসেন প্রিয় দলকে শুধু শুভকামনা জানাতে। বিস্তারিত জানাচ্ছেন চিং এশা। মিরপুর স্টেডিয়ামে সকাল থেকে ছিল এমন উচ্ছ্বাস আর বাঁধভাঙা আনন্দ। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে বসে দেখতে পাবেন, এর চেয়ে আর বড় আনন্দ কি হতে পারে তাদের। তবে অনেকেই টিকিট না পেলেও এসেছেন প্রিয় দলকে শুধু শুভকামনা জানাতে। বেলা 2:30টায় খেলা শুরু হলেও স্টেডিয়ামের ফটকে শত শত মানুষের ভিড়। তাদের ছিল বাহারি রঙের সাজ। হ্যাঁ, খুবই ভালো লাগছে, আসলে খুবই ইন্টারেস্টিং। মানে এক্সাইটমেন্ট আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি সাউথ আফ্রিকা থেকে আসছি বাংলাদেশ টিমকে সাপোর্ট করার জন্য, এই ওয়ার্ল্ড কাপ দেখার জন্য, এবং সবসময় বাংলাদেশ দলের সাথে থাকবো। আমি বাংলাদেশের খেলা দেখতে এসেছি। কম যান না ভারতীয় সমর্থকরাও। ভালোবাসার টানে প্রিয় দেশকে সমর্থন জানাতে যারা ছুটে এসেছেন, আনন্দ উচ্ছ্বাস ছিল তাদেরও। It is amazing. I never thought it would be so festive an atmosphere. I love it. हम इंडिया से वेस्ट बंगाल से आ रहा है, বীরভূম ডিস্ট্রিক্ট। খেলা দেখতে এসেছি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের মতো
বাকি খেলাগুলো সুষ্ঠুভাবে শেষ হবে এমন প্রত্যাশা দেশের ক্রিকেট প্রেমীদের। চিং এশা, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের উৎসবের আমেজ নির্বিঘ্ন করতে মিরপুর স্টেডিয়ামকে ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা। দেশি বিদেশি দর্শক সমর্থকরাও এই নিরাপত্তায় স্বস্তি প্রকাশ করেন। আলমগীর স্বপনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আরিফ আহমেদ। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, তাও আবার বাংলাদেশ ভারত। ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও রাজনীতি সব দিক থেকেই টান টান উত্তেজনা। তাই প্রথম ম্যাচ নিয়ে যে উত্তেজনা, উৎসব, তার রং যেন কোনোভাবেই ফিকে না হয়, এজন্য র্যাব পুলিশের কড়া নিরাপত্তা বলের সাথে ছিল সেনা সদস্যদের টহল। তবে নিরাপত্তা নিয়ে ছিল না কোনো বাড়াবাড়ি। কয়েক দফা চেকিং এর মাধ্যমে নিরাপত্তার এই ঘেরাটোপ পেরিয়েই তবে স্টেডিয়ামে প্রবেশ। আর এক্ষেত্রে কালোবাজারিদের কারসাজির কোনো সুযোগ ছিল না। এক জায়গায় চেক করলো, খুবই ভালো এটা একটা দিক, কারণ সবার নিরাপত্তার একটা ব্যাপার আছে। কোনো সমস্যা হয়নি, কোনো হয়রানি হয়নি, কোনো কিছুই হয়নি, ভালো লাগতেছে। নিরাপত্তার ব্যাপারে আমরা খুবই স্যাটিসফাই। নিরাপত্তা খুব জোরালো নেওয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, উদ্বোধনী ম্যাচকে ঘিরে যে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে তাতে দর্শকরাও তাদের সহযোগিতা করেছেন। গাড়ি পার্কিং বা স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে যে নির্দেশনা ছিল তা তারা মেনে চলেছেন। আমাদের ক্রিকেট প্রেমী ভক্তরা এটা বোঝেন যে এই নির্দিষ্টে এই ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠান করা আমাদের জন্য জরুরি, যাতে করে আমরা বিশ্বের কাছে আমাদের উপলব্ধি ভাবমূর্তি উপস্থাপন করতে পারি। সবাইকে খেলাধুলা তারা দেখতেছে, এটার ব্যবস্থা করতে পারতেছে, এটার মধ্যে আসলে আমাদের আনন্দ আর কি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, বিশ্বকাপকে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা তাতে নির্বিঘ্নেই দর্শকরা খেলা দেখতে পারবেন। আর এতে বিশ্বকাপের উৎসবের রং আরো রঙিন হবে বলেই তাদের আশা। আলমগীর স্বপন, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের সাথে ম্যাচ উপভোগ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী GM কাদের সহ বেশ কজন মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতারা। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদও ম্যাচ দেখতে মিরপুরে যান। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে 350 কোটি টাকা কোথায় ও কি খাতে খরচ হচ্ছে সরকারকে তা জাতির সামনে প্রকাশ করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ দাবি জানান। গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশের স্বার্থ ও সম্মানের বিষয়টি না ভেবে বিশ্বকাপকে দলীয় টুর্নামেন্টে পরিণত করেছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। কুমিল্লা ও যশোরে ট্রেন বাস সংঘর্ষে অন্তত 12 জন মারা গেছে। 5 ঘণ্টার ব্যবধানে লেভেল ক্রসিং এ মর্মান্তিক এই দুর্ঘটনা দুটি ঘটে। যাত্রীরা অভিযোগ করেছেন, ড্রাইভারের অসতর্কতায় যাত্রীবাহী বাস গিয়ে পড়ে চলন্ত ট্রেনের সামনে। রেলওয়ের মহাপরিচালক তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, সারা দেশে 1400 অবৈধ লেভেল ক্রসিং এর কারণে প্রতি মুহূর্তে রয়েছে এমন দুর্ঘটনার আশঙ্কা। কুমিল্লা ও যশোর প্রতিনিধিকে সাথে নিয়ে রিপোর্ট করছেন কেরামতুল্লাহ বিপ্লব। কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল লেভেল ক্রসিং এ সকাল 10টার দিকে দুর্ঘটনায় নিহত হন 8 জন বাস যাত্রী। বাগড়া থেকে বাসটি যাচ্ছিল জেলা শহরে। চট্টগ্রাম থেকে ঢাকার পথে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সিগন্যাল থাকা সত্ত্বেও যাত্রীবাহী বাসটি চালক তুলে ফেলে লেভেল ক্রসিং এ। ট্রেনের সাথে মুহূর্তেই সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী বাসটি। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অনেক যাত্রী। এর আগে ভোরে একইভাবে দুর্ঘটনা ঘটে যশোরের রাজারহাট রেল ক্রসিং এ। সিগন্যাল না দেখে গেটম্যানবিহীন রেল ক্রসিং এর উপর উঠে যায় যাত্রীবাহী বাস একে ট্রাভেলস। খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের প্রচন্ড ধাক্কায় ক্রসিং থেকে মুহূর্তেই ছিটকে পড়ে বাসটি। সেখানে মারা যান আরো 4 জন। আহতের সংখ্যা 30 জনেরও বেশি। লেভেল ক্রসিং এ গাড়ি চালকদের অস্থিরতা, অসচেতনতাই এসব দুর্ঘটনা ঘটাচ্ছে বলে দাবি করেন রেলওয়ের মহাপরিচালক তৌহিদুল আনোয়ার। যারা রাস্তা পার হবেন গাড়ি নিয়ে, তারা একটু দেখে শুনে যেন পার হন, এবং এভাবে লেখা আছে ডাইনে তাকান, বামে তাকান, তারপরে সামনে যান। যদি একটু সতর্ক হয় তাহলে এই দুর্ঘটনাগুলি এড়ানো সম্ভব। যেহেতু আনঅথরাইজ লেভেল ক্রসিং, সেই জন্য লেভেল ক্রসিং গেটটাও সেরকম মেনটেন করা হয় না। ড্রাইভারটা দূর থেকে মনে করে তো সরে যাবে, সে ইমার্জেন্সি ব্রেক করলে ডিলে হওয়ার সম্ভাবনা থাকে, প্যাসেঞ্জার ইনজিউর্ড হওয়ার সম্ভাবনা থাকে।
তখন সেইটাও করতে পারে না। 2800 কিলোমিটার রেলপথে 1400-রও বেশি অবৈধ রেল ক্রসিং দেশে রেল দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দিয়েছে বলেও জানান তিনি। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। প্রশাসনে অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে কাজে গতিশীলতা আনতে সম্পূর্ণ রাজনৈতিক আমলাতন্ত্র গঠন করার পক্ষে মত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তার মতে, রাজনৈতিক দল সরকার গঠন করলে তাদের নিজস্ব প্রশাসনিক আইন ও নীতি প্রণয়ন করবে। তবে অর্থমন্ত্রী আপাতত জেলা পর্যায়ে স্থানীয় সরকার গঠন করার পক্ষে। ভবিষ্যতে প্রশাসনিক সংস্কার প্রকল্প ম্যাথ 2-র সাথে জড়িত বর্তমান ও সাবেক কর্মকর্তাদের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সানাউল হকের রিপোর্ট। জনপ্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে কাজ করা কর্মকর্তাদের এক পুনর্মিলনী অনুষ্ঠানে নিজেদের জ্ঞান ও কাজের দক্ষতা বাড়ানো, কাজে আরও বেশি আত্মনিয়োগ করা এবং নতুন নতুন উদ্ভাবন বা পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার পরামর্শ দেন অর্থমন্ত্রী। অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপে প্রশাসনের কাজ বিঘ্নিত হচ্ছে বলে রাজনীতিবিদদেরও এর জন্য দায়ী করেন তিনি। তার মতে, প্রত্যেক রাজনৈতিক দলের মেয়াদে মন্ত্রিসভার প্রত্যেক সদস্যের জন্য আলাদা রাজনৈতিক প্রশাসন গড়ে তুলতে হবে। Ministers should have advisors and secretaries, whatever it is, jara politically appointed hobe. There should be 4 categories of people there: public relations, law, subject specialist, administration knowledgeable. 4 groups of people, small bureaucracy. They come with the cabinet and they leave with the cabinet. Tar niche hobe agency. Oi secretariat nai, directorate nai, just agency, all equal. I have calculated যে 90টার মতো এজেন্সির প্রয়োজন বাংলাদেশ কেন্দ্রীয় সরকারের। রাজনৈতিক দলগুলোতে সদস্যদের যোগ্যতা, দক্ষতা বা প্রজ্ঞা নিয়ে যেখানে প্রশ্ন আছে, সেখানে দলীয় আমলা বা প্রশাসনে কাজ করবেন কারা, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আদৌ এটা বাস্তবসম্মত কিনা তা না জানালেও এই স্বপ্ন বিলাসের কথা জানান অর্থমন্ত্রী। কারণ রাজনৈতিক প্রভাবে প্রশাসনে এখন ভর করছে ভয়ঙ্কর গতিহীনতা। For better service to people, for depoliticization, which has become a horrible thing in this government now. আমি একটা হুকুম দেই, 6 মাসে সেটার ইমপ্লিমেন্টেশন হয় না। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা। নানা ধরনের বৈচিত্র্য এনে বাংলাদেশ বিশ্বের নতুন সংস্কৃতির উদাহরণ হতে পারে বলে মন্তব্য করেছেন এটিএন বাংলা চেয়ারম্যান ড মাহফুজুর রহমান। টাঙ্গাইলের সখীপুরে মিঞ্জুরি বাগানের গভীর বনে হ্যারিকেনের আলোতে অনুষ্ঠিত ভিন্নধর্মী এক বনভোজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি সেখানকার গ্রামগুলোকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরারও আহ্বান জানান। টাঙ্গাইল থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন আবু তাহির মুস্তাকিম। সবাই গেছে বনে। অনেকটা গানের মতো করেই সখীপুরের মিঞ্জুরি বাগানের গভীর বনে ভিন্ন ধরনের এক বনভোজনে হাজির হয়েছিলেন তারা, যেখানে হ্যারিকেনের আলোয় সারা হয় সব আয়োজন। সখীপুর সৃষ্টি সংঘ ক্লাবের ব্যতিক্রমী এ বনভোজনে যারা গিয়েছেন, মুগ্ধ হয়ে তারা বলেছেন এ এক ভিন্ন অভিজ্ঞতা। বনভোজনের প্রধান অতিথি এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানও অকপটে স্বীকার করলেন সে কথা। জানালেন, আয়োজনের এ বৈচিত্র্য বিশ্বের দেশে দেশে উদাহরণ হতে পারে। এরকম হারকেন জেলায় পিকনিক, এটা আমার জীবনের একটি নতুন অভিজ্ঞতা। বিশ্বের প্রতিটি বাঙালি আপনাদের এই পিকনিকের কথা জানতে পারবে। মুগ্ধতার রেশ ধরে এটিএন বাংলার চেয়ারম্যান জানান, গ্রাম বাংলার মানুষের রুচি ও সামর্থ্য নিয়ে সাধারণ যে ধারণা, তাকে উল্টো প্রমাণ করেছে সখীপুরের মানুষ। আমি কিছু কিছু উন্নয়ন দেখে আমি সত্যি আশ্চর্য লাগলো, আমার বেশ ভালো লাগলো যে এটাকে একটু গর্বের বিষয় বলতে হয়। দেখলাম টিনের নতুন টিন দিয়ে তৈরি বা পাকা বাড়ি, এটি সত্যি খুবই আনন্দের বিষয় যে অ্যাটলিস্ট এই গ্রামগুলিকে আমরা তুলে ধরতে পারি আমাদের বাংলাদেশের জনগণের কাছে, এটি একটি মডেল হিসেবে আমরা ইউজ করতে পারি। ব্যতিক্রমী এ আয়োজনে যোগ দেয় সহধর্মিণী নাহিদুর রহমান ছাড়াও কৃষি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান ও সখীপুর উপজেলা চেয়ারম্যান শওকত সিকদারকে ধন্যবাদ জানান তিনি। বিশেষ করে ধন্যবাদ জানান বনভোজন কমিটির সাধারণ সম্পাদক সহ সখীপুরের 2 শতাধিক তরুণকে, যারা গত 7 বছর ধরে এ ধরনের আয়োজন করছেন। আবু তাহির মুস্তাকিম, এটিএন বাংলা। এবার অমর 21 নিয়ে আমাদের বিশেষ আয়োজন 21-এর উৎসব।
একুশের বইমেলায় গল্প ও উপন্যাসের পাশাপাশি এবার কবিতা, প্রবন্ধ ও গবেষণামূলক বইয়ের দিকে তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন লেখক প্রকাশকরা। মেলায় আজ এসেছে শখানেক বই, তবে নীতিমালা অমান্য করার অভিযোগে 29টি প্রকাশনীকে সতর্ক করে দিয়েছে মেলা কর্তৃপক্ষ। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচ সত্ত্বেও বাংলা একাডেমি চত্বরে বই প্রেমীদের কমতি ছিল না। এদের কেউ বই কিনতে, কেউ বই দেখতে, আর কেউ শুধু বিনোদনের জন্য মেলায় আসেন। মেলায় যথারীতি জনপ্রিয় লেখকদের বই খুঁজছেন বেশিরভাগ পাঠক। পাশাপাশি কবিতা, প্রবন্ধ ও গবেষণামূলক বইও কিনেছেন অনেকেই। উপন্যাস এবং নতুন লেখকদের যে বইগুলো আসছে বাজারে সেসবও ভালো লাগে। প্রবন্ধ, ইতিহাস ভিত্তিক কবিতা, মূলত রিসার্চ ওরিয়েন্টেড বই খুঁজছি বা চলচ্চিত্র বিষয়ক বইগুলো একটু বেশি খুঁজছি। উপন্যাসটা বেশি বের হচ্ছে, তবে সংখ্যায় অল্প হলেও কিছু স্মৃতি কথা, কিছু ভ্রমণ কাহিনী এবং কিছু প্রবন্ধের বই, যেগুলো কিন্তু বইয়ের বাজারে খুব উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। লেখক আর ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত মেলায় শনিবারও এসেছে আরো শখানেক নতুন বই। এদিকে প্রবীণ রাজনীতিবিদ ও কলাম লেখক বদরুদ্দিন ওমরের লেখা ডক্টর ইউনূসের দরিদ্র বাণিজ্য বইটি বাংলা একাডেমি নিবন্ধন না করায় আবারও প্রতিবাদ জানিয়েছেন প্রকাশক। তবে বইমেলার নীতিমালা মেনেই বদরুদ্দিন ওমরের লেখা বইটির কথা মেলার তথ্য কেন্দ্র থেকে প্রচার করা হচ্ছে না বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক। আমাদের নীতিমালায় আছে যে কোনো বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে সতর্ক থাকা, যদি থাকে তাহলে সেই বইয়ের প্রচার আমাদের তথ্য কেন্দ্র থেকে করা হবে। অনেক স্থলেই দেখেছি নানা প্রকাশনার বই যারা লিখেছেন এটি বাংলা একাডেমির নীতিমালা বিরোধী, তাদেরকে আমরা সতর্ক করে দিয়েছি। তবে দেশের মাটিতে বিশ্বকাপ ক্রিকেট হওয়ায় বরাবরের চেয়ে বই বিক্রি কিনি এবার কিছুটা কম বলে মনে করছেন বিক্রেতা ও প্রকাশকরা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। আফতাব গ্রুপ অর্থ সংবাদ। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে রবি আজিয়াটা লিমিটেড ও চট্টগ্রামের হোটেল আগ্রাবাদ কর্পোরেট গ্রাহকদের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যকার উদ্বোধনী ম্যাচটি যৌথভাবে দেখার আয়োজন করে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রবি হোটেল আগ্রাবাদ ক্রিকেট উৎসব 2011 নামের এই অনুষ্ঠানে রবির চিফ মার্কেটিং অফিসার বিদ্যুৎ কুমার বসু, ভাইস প্রেসিডেন্ট বিজনেস সেলস অ্যান্ড সার্ভিস জহির রায়হান, হোটেল আগ্রাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা HM হাকিম আলী, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং ফরিয়াজ মোর্শেদ চৌধুরী উপস্থিত ছিলেন। মেটলাইফ আলিকো আন্তর্জাতিক সংবাদ। লিবিয়ায় গত 3 দিনের সরকার বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা 84 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এর মধ্যে শুধু শুক্রবারই 35 জন মারা গেছেন বলে জানিয়েছে বেনগাজি শহরের একটি হাসপাতাল। তবে 42 বছর ধরে লিবিয়া শাসন করা কর্নেল গাদ্দাফির পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভ দমনে এরই মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া কিছু কিছু এলাকায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ। অবশ্য রাজধানী ত্রিপোলিতে এখনো পর্যন্ত বড় কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, স্বাধীনতা 40 বছর পার হলেও এখনো এর উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়িত হয়নি। সকালে টিচার্স ট্রেনিং কলেজ মাঠে নতুন শহীদ মিনার উদ্বোধনকালে তিনি একথা বলেন। বাংলাকে সমৃদ্ধ করার পাশাপাশি বিলুপ্তপ্রায় ভাষাগুলো রক্ষায় মাতৃভাষা ইনস্টিটিউট কাজ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী। শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমানুর রশিদ, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস, কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান এ সময় বক্তব্য রাখেন। পার্টেক্স খেলা খবর। বিশ্বের কোটি কোটি দর্শকের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখার আনন্দে আত্মহারা ছিলেন দেশের ক্রিকেট প্রেমীরা। স্টেডিয়ামে গ্যালারিতে বসে খেলা না দেখতে পারলেও টিভি পর্দায় তারা নিজ দেশের খেলার উত্তেজনা ও উৎকণ্ঠা উপভোগ করেন। রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখতেও ভিড় করেন হাজারো মানুষ। রবিউল ইসলাম রাজুর রিপোর্ট। গ্যালারি কাঁপানো উত্তেজনা আর উৎকণ্ঠা কোনোটারই কমতি নেই খোলা আকাশের নিচে বড় পর্দায় খেলা উপভোগ করা এই দর্শকদের। টিকিট না পেয়ে স্টেডিয়ামে বসে খেলা দেখতে না পারার আক্ষেপ ভুলে সকলেরই চোখ ছিল খেলার মাঠে, হোক না সেটা টিভির পর্দায়। আমরা এখন মাঠের আমেজটা পুরোটাই টিএসসিতে তুলতেছি এবং যেহেতু টিকিট পাইনি সেহেতু কিছু করার নেই এবং এখানে মজা করতেছি এবং খেলা দেখতেছি। আর বাসায় বসে খেলা দেখাচ্ছি, এখানে দেখতে অনেক বেশি মজা পাচ্ছি। আর টিকিট পাইনি, সো
আমরা টিএসসি বড় পর্দায় খেলাটা দেখতে এসেছি এখানে। সবচেয়ে বড় কথা হলো সবাই বাঙালি আর সবাই একই দলের সাপোর্ট এখানে, তো মজাটা বলার মতো না। গ্যাঞ্জাম গ্যাদারিং ঠিক আছে, তো এখানে গ্যাদারিংটা আমরা বন্ধু বান্ধব মিলে দেখছি, এই জন্য আপনার মাঠে না থাকার যে দুঃখটা আমরা সবচেয়ে বেশি ঘরে বসে নয়, সবার সঙ্গে একসাথে প্রিয় দেশের খেলা দেখার আনন্দ উপভোগ করতে অনেকেই সপরিবারে হাজির খোলা রাস্তার বড় পর্দার সামনে। টিভিতে দেখে আমরা আনন্দ উপভোগ করতে পারবো না, এখানে এত এত মানুষ আছে যে দেখে আমাদের এত ভালো লাগছে, আমাদের সারা বাংলাদেশের লোকজন আনন্দ করতেছে, একসাথে আমরা উপভোগ করতেছি। দেশের কোটি কোটি দর্শক যে যেখানে পেরেছেন বাংলাদেশ ভারত ম্যাচের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন চরম আবেগ নিয়ে। এদিকে উদ্বোধনী খেলা দেখতে বেলা গড়ানোর সাথে সাথে রাজধানীর রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। অফিস দোকানপাট বন্ধ করে সবাই টিভির সামনে হাজির হন দেশের জন্য শুভকামনা নিয়ে। রবিউল ইসলাম রাজু, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় দিনে আগামীকাল দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই গ্রুপে প্রথম ম্যাচে কেনিয়া মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ভারতের চেন্নাই চিদম্বরম স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। বিশ্বকাপ পরিসংখ্যানে কিউইরা এ পর্যন্ত 62 ম্যাচ খেলে 35টিতে জয় পেয়েছে, আর কেনিয়া 23 ম্যাচ খেলে জিতেছে মাত্র 6টিতে। আরেক খেলায় লড়বে এই গ্রুপের অন্য দুই দল শ্রীলঙ্কা ও কানাডা। শ্রীলঙ্কার নতুন ভেন্যু হাম্বানটোতার মাহিন্দা রাজাপাকসে স্টেডিয়ামে দিন রাতের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম আরেকবার। বীরেন্দ্র সেহবাগ ও বিরাট কোহলির জোড়া শতকে বাংলাদেশকে 87 রানে হারিয়ে বিশ্বকাপে ভারতের শুভ সূচনা। এবারের বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিয়ান বীরেন্দ্র সেহবাগ, অভিষেকে শতক হাঁকালেন বিরাট কোহলি। উদ্বোধনী ম্যাচকে ঘিরে জনারণ্য মিরপুর, উৎসবের আমেজ নির্বিঘ্ন করতে স্টেডিয়াম এলাকায় কড়া নিরাপত্তা। কুমিল্লা ও যশোরের ট্রেন বাস সংঘর্ষে নিহত অন্তত 12 জন। সারা দেশে প্রায় 1,500 অবৈধ লেভেল ক্রসিং, প্রতি মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা রেলওয়ে মহাপরিচালকের। এবং প্রশাসনে অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে সম্পূর্ণ রাজনৈতিক আমলাতন্ত্র গঠন করার পক্ষে অর্থমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।